নমস্কার, শুনছেন লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। এইভাবেই দিনরাত্রির চক্র আবর্তিত হইতে থাকে। এ সংসারের ভাত খাইয়া যদি কেউ গণমুক্তির স্বপ্ন দেখে, বিশ্বশান্তির ছবি আঁকে, পাগল ছাড়া সে তবে কি? হয়তো অনিরুদ্ধ নিজেও জানে মানসিক এই স্বাতন্ত্র্যই তার পাগলামি। হয়তো এতদিনে মার্চেন্ট অফিসের একটা চাকুরি আর রূপসী স্ত্রী জুটাইয়া সুখেই থাকিতে পারিত সে। দুর্বল স্বাস্থ্যের খাতিরে উপরওয়ালাদের নিকট হইতে প্রাপ্য আহা উহুটা বরদাস্ত করিতে পারার অভাবে যে রূঢ়তা প্রকাশ করিয়া বসে, সেটা না করিলে ওই দুর্বলতার অজুহাতেই ১৬ আনা সুবিধা লইতে পারিত সংসার হইতে। কিন্তু কিছুই পারে না সে। শুধু তিক্ত বিষাক্ত মুহূর্তগুলি পরিপাক করিতে করিতে আরও দুর্বল হইয়া পড়ে। স্বাস্থ্য আরও খারাপ হয়। বিনিদ্র রাত্রি পায়চারি করিয়া কাটে। বিনিদ্র রাত্রি, তবু এরও একটা মাদকতা আছে। সমস্ত পারিপার্শ্বিক হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া আলাদা করিয়া দেখার মাদকতা। তাই অরুণেন্দুর দেওয়া ঘুমের ঔষধের পুড়িয়া ড্রয়ারে জমা হইতে থাকে অনিরুদ্ধর। রাত্রি যখন গভীর হইতে থাকে, এই বৃহৎ পুরীর খোপে খোপে খাপ খাইয়া যাওয়া মানুষগুলা নেহাত বেচারির মতো ঘুমাইয়া পড়ে, তখন যেন ভারী অবাক লাগে। অন্ধকারের রাজধানী, শুধু অরুণেন্দুর খিলবন্দি কপাটের গায়ে সরু একটু আলোর রেখা। দীর্ঘদিনের রোদ বৃষ্টি সহা পুরনো কাঠে ফাড় ধরিয়াছে হয়তো, তাই এই ধরা পড়িয়া যাওয়া অরুণেন্দুর। হেমলতা থাকিতে স্বাস্থ্যহানির অজুহাত দেখাইয়া ছেলের এই রাত জাগার বিপক্ষে বিরক্তি প্রকাশের কসুর করিতেন না। সারা দিনে যে ছেলে ২ মিনিট বিশ্রাম নাই, রাত্রিতে ২ দণ্ড নিশ্চিন্তে না ঘুমাইলে শরীর তার টিকিবে কদিন? এত কিসের গল্প যে সারাদিনে ফুরায় না? মা তাই এই পর্যন্ত বলিয়া থামিতেন। বিদ্রূপ করিবার সম্পর্ক যাহাদের, তাহারা আরও অনেক কিছু বলিতে ছাড়ে না। শুনিতে শুনিতে সৃষ্টি ছাড়া অলকা পরিহাস রসাস্বাদনের পরিবর্তে গুম হইয়া যায়, মুখ রাঙা করিয়া ফিট হইয়া পড়ে। কিন্তু অনিরুদ্ধ জানে অরুণেন্দুর এই রাত্রি জাগরণ দাম্পত্য লীলার সাক্ষ্য নয়। ঘণ্টা দেড়েক আগেও অলকার চাপা কান্নার ফোঁসফোঁসানি শোনা গিয়াছে। চাপা কান্নার ফোঁসফোঁস আর অপমানের জ্বালা মিশানো ক্ষুব্ধ অভিমানের মৃদু গর্জন। অরুণেন্দু রিসার্চ করিতেছে মনোবিজ্ঞানের। সুস্থ সক্ষম যুবতী নারীকে নারীত্ব আর মাতৃত্বের আস্বাদ হইতে বঞ্চিত করিয়া রাখিলে কি কি প্রতিক্রিয়া হয়, তাই লইয়া গবেষণা। বৈধব্যের নিরুপায় সংযম নয়, স্বাস্থ্যবান স্বামীর নিকট সান্নিধ্যের মাঝখানে তপ্ত শয্যার একাংশে পড়িয়া অর্থহীন উপবাস। অরুণেন্দু অবশ্য বুঝ দিয়াছে হিতোপদেষ্টার ছদ্মবেশে। বলিয়াছে, মাতৃত্বের আস্বাদ পাইতে গিয়া মিথ্যা কতকগুলা দায়িত্ব বাড়াইয়া লাভ কি? দাম্পত্য সুখের মাঝখানে কণ্টক সৃষ্টি করিতে? এই তো বাড়ি, এই তো ছেলেদের ভবিষ্যৎ, আগাছার চারা বাড়ানো ছাড়া আর কিছু নয়। কথার জালে বিভ্রান্ত অলকা কি বড় রকমের একটা প্রতিশ্রুতি দিয়া বসিয়াছিল? হয়তো তাই সেই বোকামির খেসারত জোগাইতেছে আধখানা রাত অবধি বাজে আবদারের ছুতায় কাঁদিয়া কাটিয়া তর্জন করিয়া। কপালে হাত বুলাইয়া আর মাথায় বাতাস দিয়া অনেক কষ্টে তাকে ঘুম পাড়াইতে হয় অরুণেন্দুর। তারপর আলো জ্বালাইয়া লিখিতে বসে। লেখে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। মানুষের মনের তলায় অন্ধকার গুহা আর নিবিড় অরণ্যের গভীরতায় যেসব অসঙ্গত ইচ্ছা আর কাণ্ডজ্ঞান বর্জিত বাসনা লুকানো থাকে, সেইগুলাকে টানিয়া বাহির করে, আর অবলীলাক্রমে লিখিয়া যায় পাতার পর পাতা। মানুষের স্বাভাবিক স্বভাবের যে আবার এমন অদ্ভুত অস্বাভাবিক সব মানে থাকে, তুচ্ছতম আচার আচরণ, হাব ভাব, অভ্যাস আর মুদ্রাদোষের পর্দায় ধরা পড়িয়া যায় মনের ফটোগ্রাফ। এ কথা কি আগে জানিত অরুণেন্দু মনোবিজ্ঞানের চর্চা করার আগে? তা শুধু জানিয়াই ক্ষান্ত নয়, দেশশুদ্ধ লোককে ডাকিয়া জানানোর শখ তার। তাই গভীর রাত্রি পর্যন্ত আলো জ্বালিয়া পাতার পর পাতা লিখিয়া চলে। অনেক যুক্তি আর অনেক উদাহরণের সাহায্যে জেরবার করিয়া ছাড়ে মানুষের বেচারা মনকে।
সভ্যতা, সম্ভ্রম, আবরণ আর আব্রুর লেশমাত্র সম্মান রাখে না। অনিরুদ্ধ এই বই লেখার খবর রাখে, লুকাইয়া গোয়েন্দাগিরি করিয়া নয়, অরুণেন্দুর ইচ্ছাকৃত অবহেলার সুযোগে। নিজেই একদিন সে ছোট ভাইকে ডাকিয়া বলিয়াছিল, অনু, তুই তো বাংলা সাহিত্যে ওস্তাদ আছিস, দেখ তো ভাষাটা বেশ জুৎসই হচ্ছে কিনা। আমার আবার বাংলায় ভাব প্রকাশটা সবসময় ঠিক আসে না, না হয় দু একটা কলমের আঁচড় টাচড় দিয়ে দিস। কলমের আঁচড় না দিক, কিছুটা দেখিয়াছিল অনিরুদ্ধ। হয়তোবা এতদিনে সেজদার স্ফূর্তির উৎস আবিষ্কার করিয়াছে সে। স্ফূর্তির উৎস অরুণেন্দুর মতো লোকের নিজের মধ্যেই সঞ্চিত থাকে। স্ফূর্তির জন্যই স্ফূর্তি, মানসিক প্রফুল্লতা বজায় রাখিতে অপরের দরজায় হাত পাতিতে হয় না। মনস্তত্ত্বের জটিল তথ্যগুলা জানিয়া ফেলিয়া পৃথিবীটা যে এদের কাছে হালকা আর বাজে হইয়া গিয়াছে। ম্যাজিকের মূল কৌশলটা জানিয়া ফেলিলে জাদুকরের লোমহর্ষক খেলাটাও যেমন হালকা আর বাজে লাগে। খড়, মাটি, রং আর রাংতা আলাদা করিয়া বিশ্লেষণ করিতে বসিলে যেমন দেবী প্রতিমার সম্বন্ধে জ্ঞানটা স্পষ্ট হইলেও শ্রদ্ধাটা অস্পষ্টই হইয়া আসে, গোটা মানুষটাকে বিশ্লেষণ করিয়া করিয়াই বোধ করি শ্রদ্ধাটা ইহারা নিঃশেষ করিয়াছে। হৃদয় বৃত্তির কোনো বৃত্তিটাই এদের কাছে সিরিয়াস নয়। প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা তো দূরের কথা, উন্মত্ত শোকের ভিতর হইতেও হয়তো 12 আনা ভেজাল বাহির করিয়া ছাড়িবে। তাই হয়তো বা বড় রকমের একটা নিষ্ঠুরতা করিতেও এদের বিবেকে বাধে না। গর্হিত একটা কিছু করিয়া বসিলেও অপরাধবোধের ভারে পীড়িত হয় না। গর্হিত কাজ করা আর গর্হিত ইচ্ছাকে অনেক কষ্টে চোখ রাঙাইয়া দাবাইয়া রাখা, দুয়ের মধ্যে খুব বেশি পার্থক্য হয়তো খুঁজিয়া পায় না। অথচ মজা এই, অরুণেন্দুর উপর তেমন রাগ আসে না, যতটা আসে আচার আচরণনিষ্ঠ অমূল্যর ওপর। মেজদাকে দেখিলে যেন হাড়পিত্ত জ্বলিয়া যায়। কিন্তু আর যাই হোক, চরিত্র হিসাবে অমূল্য লোকটা যে খাঁটি সে কথা তো অস্বীকার করা চলে না। কিংবা এক হিসাবে অরুণেন্দুও অখাঁটি নয়। মিনার ঘটনা প্রকাশ হইয়া পড়িলেও হয়তো লজ্জা পাইবে না, বিচলিত হইবে না, গোপন করিবার জন্য খুব বেশি তোড়জোড় করিবে না। সপ্রতিভ স্বীকারোক্তিতে হাসিয়া উড়াইয়া ঘটনার গুরুত্বটা লঘু করিয়া দিবে মাত্র, যেন বিশেষ একটা থিওরি প্রমাণ করিতে পরীক্ষা বস্তু হিসাবে একটা ভদ্রলোকের মেয়েকে অনায়াসেই ব্যবহার করা চলে। ছলে বলে অথবা কৌশলে কাছাকাছি আটকাইয়া রাখিতে পারিলেই হৃদয় জয় করা যায় কিনা, স্ত্রী চরিত্রেরই রহস্য উদ্ঘাটন করাটাই যেন মস্ত একটা দরকারি কাজ। অপরাধবোধ না থাকিলে গোপনতারই বা কি আছে। এই তো সেদিন স্বাভাবিকভাবেই মিনার নতুন ফ্ল্যাটের নম্বরটা অনিরুদ্ধকে জানাইয়া রাখিয়াছিল। ডাক্তার মানুষ, আচমকা দরকার পড়া অসম্ভব নয়। পড়িলে সন্ধান যদি আর কোথাও না মেলে, ওখানে নিশ্চিত মিলিবার সম্ভাবনা। নিজের নামে আলাদা একটা টেলিফোন তো রাখিয়াছে, সেই প্রকাণ্ড ম্যানশনটার 28 নম্বর ফ্ল্যাটে। রাত্রির প্রহরী সচেতন করিতেছে গভীর বিলম্বিত ছন্দে। 1, 2, 3, প্রকৃতির আইন অমান্য করার বিরুদ্ধে আদেশবাণী। জাগিয়া থাকার সময় নয়, জাগিয়া থাকা আইন নয়, ঘুমন্ত প্রকৃতিকে চোখ মেলিয়া দেখা সভ্যতা সঙ্গত নয়। কিন্তু ঘুমাইতে যাওয়ার সাহস হয় না যে। সামনের দোতলা বাড়িটা সারা রাত্রি অমন নিঝুম মারিয়া আছে কেন? লম্বা লম্বা জানলাগুলা যেন নিঃশব্দ প্রেত মূর্তির মতো দাঁড়াইয়া আছে। হয়তো যে মুহূর্তে অনিরুদ্ধ ঘুমের সাধনা করিতে বিছানায় আশ্রয় লইতে যাইবে, তখনই সেই মুহূর্তে প্রেতমূর্তি স্তব্ধতা ভাঙিয়া যাইবে। খোলা জানলার পথ পাইয়া সদ্য জ্বালা বিদ্যুতালোকের লম্বা একটা রেখা হঠাৎ ছাড়া পাওয়া শিশুর মতো ঝাঁপাইয়া পড়িবে রাজপথের উপর। আর খোলা জানলার মাঝখানে আলোর পর্দার গায়ে সিলুয়েট ছবির মতো ফুটিয়া উঠিবে একটি কৃশ ছায়া। কিন্তু না, 2 চোখ জ্বালা করিতেছে, সমস্ত শরীরে অদ্ভুত একটা ক্লান্তি। অরুণেন্দুর দেওয়া ঘুমের ওষুধটা খাইলে বাকি রাতটুকুর মতো সুরাহা হওয়া অসম্ভব নয়। কতক্ষণই বা? বিছানায় আশ্রয় লওয়ার সঙ্গে সঙ্গে ওপাশের ঘর হইতে নীলিমার কোলের ছেলেটা পরিত্রাহী চেঁচানো শুরু করে। বহু সন্তানবতী বেচারি নীলিমা সারা দিন এতগুলা ছেলে মেয়ের পরিচর্যা
আর সংসারের গাধা কাটুনি খাটিয়া এত কাহিল হইয়া ঘুমায় যে মরা মানুষের মতো দেখিতে লাগে। কোলের ছেলের চাহিদা মিটানোর অবস্থা থাকে না, কিন্তু প্রাপ্য পাওনা সে ছাড়িবে কেন? ঠেলা ঠেলি আর ডাকাডাকিতে যখন কুলায় না, তখন দুই হাতে মায়ের চুল টানিয়া ছিঁড়িতে থাকে আর প্রাণপণ বিটকেলে চেঁচায়। মিনিট দুই পরেই অমূল্যর বাজখাই গলার প্রচণ্ড ধমক শোনা যায়। না, ছেলেকে নয়, ছেলের মাকে। মেয়ে মানুষের এমন সর্বনাশা ঘুম দেখিলে নাকি ব্রহ্মাণ্ড জ্বলিয়া যায় তার। সমস্ত দিন যারা গা গড়াইয়া কাটায় তাদের আবার এত আলস্য কিসের? সারাদিন অফিসের খাটুনি খাটিয়া আসিয়া রাত্রে যে দুই দণ্ড নিশ্চিন্তে ঘুমাইতে পায় না, তার আবার কি সুখে বাড়ি আসা? এমন বিরক্তিকর অবস্থার চেয়ে ফুটপাতে পড়িয়া থাকাও শ্রেয়। ত্রস্ত নীলিমা ঢুলিতে ঢুলিতে ছেলের বায়না মিটাইবার চেষ্টা করে। মিথ্যা প্রলোভনের প্রতিশ্রুতি দিয়া উপস্থিত বিপদের হাত এড়াইতে চায়। কিন্তু কেবলমাত্র নীলিমারই নয়, অমূল্যরও ছেলে সে। বাগ মানানো সোজা নয়, চিৎকার উত্তরোত্তর বাড়িতেই থাকে। শেষ পর্যন্ত যখন নীলিমাও প্রায় কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে, অথচ ছেলের কান্না থামার লক্ষণ নাই, ক্রন্দনরত ছেলের গলাটা টিপিয়া শেষ করিয়া দিবার সাধু সংকল্প ব্যক্ত করিয়া বালিশ বগলে লইয়া বীর দর্পে নিচে নামিয়া যায় অমূল্য, বৈঠকখানা ঘরে শুইতে, ফুটপাতের প্রায় কাছাকাছি যেটা। ফোকার কান্না বন্ধ হবার পরই শুরু হয় সেজো কাকার কাশি। অসম্ভব অবাক লাগে। প্রত্যেকটা মানুষ একেবারে আলাদা আলাদা রকমের, অথচ পরস্পরের গায়ে আঁটিয়া বসিয়া এত কাছাকাছি আছে কেমন করিয়া? অনিরুদ্ধর মতো বেমানান খাপছাড়া তো কেউ নয়। তিন পুরুষের আগের গাঁথা এই ভাঙা ইটের খাঁচায় প্রত্যেককে আঁটে, বেমালুম কুলাইয়া যায়। অহরহ সংঘর্ষের মধ্যেও কোথাও যেন একটা মিল আছে। অহরহ ভাবিয়া ভাবিয়া যতই পরিপক্ক হোক অনিরুদ্ধ, তবু এখনো ছেলে মানুষ আছে। সবটা তলাইয়া বুঝিতে বাকি, মিলটা কোথায় ধরা পড়ে না ওর চোখে। মিল আছে ক্ষুদ্রতায়, সংকীর্ণতায়, আদর্শহীন উদ্দেশ্যহীন জীবনযাত্রায়, নিছক জৈব প্রেরণায় টিকিয়া থাকার অন্ধ চেষ্টায়। ছুরির চিঠিপত্র কিছু আসেনি? হ্যাঁ রে মাধি। মেয়েকে ডাকিয়া এই সভ্য প্রশ্নটি করেন প্রতিমা। মাধবী কিছুদিন যাবৎ ক্রমান্বয়ে এই প্রশ্নটির উত্তর দিয়ে আসিতেছে। বলা বাহুল্য নেতিব্যঞ্জক। আজও উত্তরের পরিবর্তন হয় না। প্রতিমার অজ্ঞাতসারের চিঠিপত্র তো দূরের কথা, বাড়িতে একটা মশামাছি ঢুকিতে সাহস করে কিনা সন্দেহ। তবু এ প্রশ্ন করাই চাই প্রতিমার। পুরী যাওয়ার নাম করিয়া সেই যে গেছে মিনা, আজ অবধি পাত্তা নাই। না মানুষ না চিঠি। এতেও যদি প্রতিমা অধৈর্য না হন তো হইবেন কিসে? রক্তমাংসের মানুষ বই সত্যি কিছু আর পাথরের প্রতিমা তো নন তিনি। অবশ্য আসল কথা এখন আর বুঝিতে বাকি নাই প্রতিমার। পুরী যাওয়াটা বা সব ছল। আসলে সেই সুন্দর ফুটফুটে ছেলেটা যে মাস্টারনি ছুরিকে লইয়া ভাগিয়াছে, সে বিষয়ে সন্দেহর আর কিছু নাই। সন্দেহ অবশ্য আগেই ছিল, কিন্তু দিদিমণি যে মেয়ে দুটির ইষ্টদেবীর বাড়া কিনা, তাই স্পষ্ট বলিতে সাহস পান নাই। নাও এখন বোঝো। চিঠির কথা জিজ্ঞেস করিয়া প্রতিদিন আরো বেশি রকম নিঃসন্দেহ হইতে থাকেন প্রতিমা, আর অবহিত হইতে দেন মেয়েদের। যাক, তাতে ক্ষতি নাই। ভালোই যে প্রত্যক্ষ কোনো ক্ষতি না করিয়া মানে মানে আপদ বিদায় হইয়াছে। কিন্তু দরজায় চাবি লাগাইয়া ঘর আটক রাখিয়া গেল কোন হিসাবে? এসব বদমাইশি নয়? ইচ্ছা করিলেই তো ঘরখানায় আরো বেশি ভাড়ার ভাড়াটে জোটানো যাইত। একখানা ঘর যে এখন ভগবানের চাইতেও দুর্লভ, সে কথা তো কারো অজানা নয়। প্রতিমা অবশ্য বলিয়াছিলেন, কি ছাইপাশ আছে বের করে নিয়ে মেয়েদের ঘরের একপাশে জড়ো করে রাখি, কোনো কালে যদি আসে নেবে। সুরেশবাবু রাজি হন নাই। যতই হোক কিছুটা কাণ্ডজ্ঞান তাঁর আছে। হেস্তনেস্ত না দেখিয়া কিছু করা ঠিক নয় তা বোঝেন। মাধবী কিন্তু বিশ্বাস করে না। দিদিমণি যে অকারণে অকস্মাৎ এমন কলঙ্কের বোঝা বহিয়া নিশ্চিহ্ন হইয়া যাইবেন, এ চিন্তা অসহ্য। রূঢ় সংসারের রুক্ষ আবহাওয়ার মাঝখানে দিদিমণি যেন তাদের পক্ষে একটু স্নিগ্ধ ছায়া। সেটুকুও সরিয়া যাইবে, এই বা কোন ন্যায়সঙ্গত বিধান?
সত্যই কি মীনা অতি সাধারণ অর্থে আরও অনেকের মতো পলাইয়াছে? আর কোনো অর্থ করা যায় না যার? কিন্তু এতই বা অবিশ্বাসের কি আছে? প্রতিমার দৃষ্টিভঙ্গিতে যে ব্যবহার ঘৃণ্য, অরুচিকর, আপত্তিজনক, অপর দৃষ্টির আলোকপাতে সেইটাই কি উজ্জ্বল হইয়া উঠিতে পারে না? প্রেমাস্পদের জন্য ঘর ছাড়ার দৃষ্টান্ত বিরল নয়। আবহমানের ইতিহাসে তার সাক্ষ্য আছে, কিন্তু ইতিহাস তো তাহাদের গায়ে কালি ছিটায় নাই। প্রেমকে জীবনে স্বীকার করিয়া লইবার মতো সাহস যদি কারো থাকে, সেটা কি এতই খারাপ? নিশ্চেষ্ট প্রেম এবং রাত্রির ঘুম আর দিনের প্রশান্তি নষ্ট করিয়া দেওয়ার মতো নিরুপায় কামনায় বিকৃত অসুস্থ মনই কি ভালো? স্পষ্ট করিয়া সবটা ভাবিতে না পারুক মাধবী, এমনি অনেক কথাই ভাবিতে আরম্ভ করিয়াছে আজকাল। ওদিকে মেয়ের বিয়ের ভাবনা ভাবিতেছেন প্রতিমা নিদারুণভাবে। সুরেশবাবুর অবসর মুহূর্তগুলি ভারাক্রান্ত হইয়া উঠিয়াছে প্রতিমার অনুযোগ আর অনুরোধের ভারে। সাধারণত খাওয়ার সময়টাই পাকড়াও করা যায় বেশি, রাত্রের খাওয়ার সময়। দিনের বেলা কাজের অজুহাতে বাড়ি ছাড়া হওয়া চলে, কিন্তু এ সময়টা নেহাত বেপট সময়। অনেক বিষয় স্বামীকে ভয় করিয়া চলিলেও এ বিষয়ে প্রতিমার সাহসের অভাব দেখা যায় না। উত্তপ্ত সুরেশবাবু গোটা কয়েক পাত্র সন্ধান আনিয়াছিলেন বটে, কিন্তু সে নিতান্তই অপাত্র। আজও ওই গোছের একটা কথায় প্রতিভা বিরক্ত হইয়া বলেন, যত রাজ্যের অখদ্দের সম্বন্ধ তোমায় কে দেয় জানি না, ওসব চলবে না। মানুষের মতো একটা পাত্র জোগাড় করতেই হবে, বলে দিচ্ছি। এই শ্রাবণ আমি পার হতে দেব না, দেবই বিয়ে, দেবই বিয়ে। সুরেশবাবু প্রায় খিঁচাইয়া ওঠেন। পাত্র যেন গাছের ফল, পাবো কোথায়? তুমি এমন করছো যেন বিয়ের বয়স পেরিয়ে গেছে ওর। 16-17 বছরের মেয়ের বিয়ের কথা আজকালকার দিনে ভাবেই না কেউ। প্রতিমাও বিরক্তকঞ্চিত মুখে বলেন, এদিকে মেয়ে নিজেই যে ভাবতে আরম্ভ করেছে, শেষই মাস্টারনির মতো কেলেঙ্কারি করবে, সেই ভালো। মা হইয়া বলিতে পারা অসম্ভব না হইলেও বাপের পক্ষে এরকম ইঙ্গিত সহ্য করা শক্ত। সুরেশবাবু চাপা ক্রুদ্ধস্বরে বলেন, তার মানে তুমি যে যা মুখে আসে তাই বলছো? ছেলে মানুষ বেচারা, খাটিয়ে খাটিয়ে শেষ করছো ওকে, বিয়ে দিচ্ছি না সে তো তোমারই সুবিধে। প্রতিমার মুখে যে বিশেষ একটি শ্লেষের হাসি খেলিয়া যায়, সে কেবল বাঙালি মেয়ের মুখেই সম্ভব। কণ্ঠেও তাহারই আভাস আনিয়া বলেন, ও তাহলে আমার ওপর দরদ করেই মেয়ের বিয়ে দেরি? ছেলে মানুষ বেচারা বলি, মেয়ের হাব ভাব দেখেছ কোনোদিন? কোথায় মন, কোথায় মাথা, যা বলি তাই ভুলে যাচ্ছে। আমি বলি, কেন 24 ঘন্টা তোমার মেয়ের ওই মিত্তির বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকার কি দরকার আমায় বলো? মাঝরাত্রিরে ওদের ওই বই লিখিয়ে ছোড়াটা কোন রাজকার্যে বারান্দায় ঘুরে বেড়ায়? তোমার মেয়েরও অর্ধেক রাত্রে উঠে জানলায় দাঁড়িয়ে কি ইষ্টসিদ্ধি হয় শুনি? আমি রোজ রাত্রিরে বৃষ্টি হলে ছাট আসবে বলে জানলা বন্ধ করে দিয়ে আসি, রোজ খোলা চাই কেন? সুরেশবাবু স্তম্ভিত বিস্ময়ে ক্ষীণভাবে বলেন, এই গরমে জানলা না খুলে শোবে কি করে? তাই। ও তুমি যতই বোকা সাজো, খোকা তো নও, বোঝো না কিছু? উপরো উপরি প্রতিদিন লক্ষ্য করছি আমি। সুরেশবাবু আর কিছু বলেন না। বলিবার অবস্থা থাকে না বলিয়াই হয়তো বলেন না। ব্যবসার বাজারে তীক্ষ্ণ দৃষ্টির গুণের লাভ লোকসানের হিসাবে আধ পয়সার এদিক ওদিক হইতে দেন না, কিন্তু ঘরের ভিতর তাঁরই চোখের সামনে এমন বেহিসাবি ব্যাপার ঘটিতেছে, চোখে পড়ে না? আশ্চর্য! কিন্তু প্রতিমাকেও অবিশ্বাস করা চলে না। অন্য বিষয়ে এখনো এ বয়সেও ভিতরে ভিতরে অবিশ্বাস করা হয়তো অসম্ভব নয়, কিন্তু প্রতিমার বিষয় বুদ্ধির ওপর অনাস্থা করিবার উপায় নাই। দুধের বাটি হাতে মাধবী দরজার বাহিরে দাঁড়াইয়া পাথরে পরিণত হইয়াছে। হয়তো অনুভূতির সামান্যতম অংশও বজায় থাকিলে সেই আর একদিনের মতো অজ্ঞান হইয়া যাইত, লজ্জায় অপমানে লাঞ্ছনার ভয়। কিন্তু অজ্ঞান হইয়া যাবার মতো জ্ঞানও আর নাই তাহার। শুধু দুধের বাটিটা যে দেওয়া দরকার, এইটুকুই প্রস্তরীভূত মনের ভিতরেও জাগিয়া থাকে। থাকিয়া লাভ কি, পা না চলিলে?
পরের দিনই সুরেশবাবু আবার এক সম্বন্ধ আনিয়া হাজির করেন। তার সঙ্গে হাজির করেন আরও একটি খোঁজ খবর। বৃষ্টিতে ভেজা ছাতাটা জল ঝরিতে দিয়া গায়ের জামা খুলিতে খুলিতে প্রতিমাকে ইশারায় ডাকিয়া চুপি চুপি বলেন, কাণ্ড শুনেছ? কি কাণ্ড? প্রতিমা উৎসুক উত্তেজনায় কাছে সরিয়ে আসেন। এদের দিদিমণি মানে এই মিনা না কি, এর ব্যাপারে জানলাম আজ। ব্যাপার আর কি, সেই ছোঁড়ার সঙ্গে পালিয়েছে কোথাও। আরে না না, সে হলে তো তবু ভালো ছিল। এই মিত্তির বাড়ির সেজো ছেলে, ওই যে গো যেটা ডাক্তার, ওকে নিয়ে গিয়ে বড় বাজারের ওদিকে ফ্ল্যাট ভাড়া করে রেখেছে, আমাদের শশাঙ্ক বললে। প্রতিমা প্রায় জ্ঞান হারাইয়া বসিয়া পড়িয়া বলেন, হ্যাঁ গো, সে কি কথা, বলো কি? আর বলো কি, দুবেলা যাওয়া আসা খাওয়া দাওয়া সেখানেই চলছে বেশ, ডুপ্লিকেট একটি সংসার আর কি। কি সর্বনেশে কথা! হ্যাঁ গো, ঘরে যে রানীর মতন বউ, ওই বউ থাকতে ওই কালো পেঁচি। হ্যাঁ, এইবার বুঝেছি, সেই মাধির অসুখের দিনই ভাবভঙ্গিটা কেমন যেন লেগেছিল আমার। দেখেছ তো, সাদে কাল বলছিলাম মিত্তির বাড়ির ছেলেগুলো তাহলে সব বয়াটে। যার বিয়ে থা হয়েছে সেই যদি এমন কুকাণ্ড করে, তবে আর ওই আইবুড়ো বাউন্ডুলেটাকে বিশ্বাস কি? এই বেলা সাবধান না হলে। মিনিটখানে গুম হইয়া থাকার পর বোধ করি সাবধানতার আর কিছু খুঁজিয়া পাওয়ার অভাবে সুরেশবাবু বলেন, আজ থেকে তুমি ওদের ঘরেই শুয়ো না হয়। ওদের ঘরে? এটা যে প্রতিমা ভাবিয়া দেখেন নাই এমন নয়, কিন্তু স্বেচ্ছায় এত বড় কৃচ্ছ সাধন স্বীকার করিয়া লওয়া। আমতা আমতা করিয়া বলেন, সে আমি শুলাম না হয়, কিন্তু খোকার বিছানাপত্তর সব এ ঘরে, তাছাড়া ও ঘরটা ঠান্ডা, খোকাটা সর্দি ফর্দি না হলেই বাঁচি। সে যা হোক, পাত্তরের কি হলো বলো? অনেক কথা অনেক আলোচনাই হয়, শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তও হয়। তবে সকল কথার মাঝখানে প্রতিমার মনের ভিতর ডাক্তার ঘটিত ব্যাপারটা যেন ঠেলা দিতে থাকে। এতদিন আছেন এ পাড়ায়, কিন্তু মিত্তির বাড়ির সঙ্গে মেলামেশা বিশেষ কিছুই নাই। শহরের স্বধর্ম, অথচ ওদের মেয়েদের কানে কথাটা তুলিয়া আসিতে না পারা পর্যন্ত স্বস্তিই বা কোথায়? আচ্ছা, মেয়েটাকে তো এত খারাপ লাগিত না, বরং সভ্যভব্য গেরস্থের মেয়ের মতোই মনে হইত। দেখিলেই তো দিদিমণি বলিয়াই বিশ্বাস হইত না। দেখিতেও ছোটখাটো, বয়স বোঝাও শক্ত ছিল, ভিতরে ভিতরে এত বড় শয়তান, মানুষ চিনিবার জো নাই। আসল কথা, মিনার সম্বন্ধে জোর গলায় যতই অপপ্রচার করুন প্রতিমা, তবু মনের ভিতর একেবারে নিঃসংশয় ছিলেন না। তাই এত স্পষ্ট আর নির্লজ্জ প্রমাণ পাইয়া রীতিমতো শক পাইয়াছেন। ভাবিতে বসিলে মিনা নিজেই কি দস্তুর মতো শক পাইত না? নিজের যথার্থ অবস্থাটা পৃথকভাবে উপলব্ধি করিবার চেষ্টা করিলে কি হইত বলা কঠিন, কিন্তু উপলব্ধি করিবার অবস্থায় যেন হারাইয়া ফেলিয়াছে সে। তটিনীদের কাছ হইতে বিদায়টুকু পর্যন্ত না লইয়া চোরের মতো পলাইয়া আসাটাই তো তার স্নায়ুর পক্ষে যথেষ্ট। সাগরের কথা সাহস করিয়া ভাবিতেই পারে নাই, কিন্তু ট্রেনে সারাক্ষণ সম্পূর্ণ স্বাভাবিক ব্যবহারের পর হাওড়া স্টেশনে নামিয়া অরুণেন্দু যখন একটা অদ্ভুত অস্বাভাবিক ব্যবহার করিয়া বসিল, তখন যেন একেবারে কিংকর্তব্য বিমূঢ়গোচর হইয়া পড়িল বেচারা। অরুণেন্দু বাড়ি যাইবে, মিনার গন্তব্যস্থলও একই জায়গায়, কাজেই একই ট্যাক্সিতে ওঠার সম্বন্ধে কোনো আপত্তি করার কথা ওঠে না, বিশেষ তো মোটঘাটের বালাই যখন নাই। কিন্তু অরুণেন্দু যে তাহাকে এখানে এভাবে আনিয়া ফেলিতে পারে, সে কথা কি সে স্বপ্নেও ভাবিয়াছিল? ভাবা সম্ভব ছিল? তার ভাগ্যে অসম্ভব ব্যাপারও সম্ভব হইতে পারিল কেন? সত্যই কি অরুণেন্দুর এত প্রয়োজন পড়িয়াছিল মিনাকে? কে এই প্রশ্নের উত্তর দেয় মিনাকে? অরুণেন্দুর ব্যবহারে নিশ্চয় করিয়া কিছুই বোঝা যায় না। তাছাড়া আর কি হইতে পারে? কি হওয়া সম্ভব? নানা প্রশ্নে অহরহ ক্ষতবিক্ষত হইতে থাকে, কিন্তু উত্তর খুঁজিয়া পায় না। অবশ্য কেউ আটকাইয়া রাখিলেই আটক থাকিতে হইবে এমন কথা শাস্ত্রে নাই। নেহাত কিছু অসুজ্জম পশ্চাও সে নয়। অরুণেন্দু তো তাহাকে হাত পা বাঁধিয়া রাখে নাই, যাইবার সময় তালাও লাগাইয়া যায় না।
তবে ইচ্ছা করিলেই তো চলিয়া যাওয়া যায়। যায় তো নিশ্চয়ই, ইচ্ছাও হয়, কিন্তু সেই ইচ্ছা কার্যকরী হয় না কেন? কেন মীনা এখানে পড়িয়া আছে, এই সম্পূর্ণ অপরিচিত পল্লীতে ততোধিক অপরিচিত অসংখ্য প্রতিবেশীর বিরাট ফাঁদের মধ্যে নিজেকে হারাইয়া ফেলিয়া কিসের আশায় দিন গণিতেছে? অরুণেন্দুর প্রয়োজনের সত্যতা যাচাই করিতে? কি লাভ, কিসের প্রত্যাশা একজন বিবাহিত ভদ্রলোকের প্রয়োজনের তাগিদে? সে তাগিদ যতই তীব্র হোক, নিজেকে মাটি করিয়া বসিবে কোন বুদ্ধির হিসাবে? আচ্ছা, ইচ্ছা করিলে কি এখনো ফিরিয়া যাওয়া যায় না? সাগরের চাওয়াটা কি এত শীঘ্র অবাস্তব হইয়া যাইবে? পাগল! এখন ফিরিয়া গেলে সাগর যদি তাহার গায়ে মুঠা মুঠা ধুলা না দেয় তো সেই ঢের। স্কুলের মেয়েরা কি শুনিয়াছে? কেন শুনিবে না? তটিনী কি সুবাদে তার কুকীর্তি গোপন করিবে? তটিনীর ভালোবাসার যথেষ্ট প্রতিদান তো সে দিয়াছে, কিন্তু এতই বা হতাশ হইবার কি আছে? সত্যই তো আর খারাপ হইয়া যায় নাই মীনা। অরুণেন্দু আসিলেই একবার ভালো রকম বোঝাপড়া করিয়া আজ সে চলিয়া যাইবে। এত দৃঢ় সংকল্প লইয়া স্থির থাকে, কিন্তু অরুণেন্দু আসিলেই কি যে গোলমাল হইয়া যায়। সে আসে যেন বন্যার জলের মতো, না রাখে প্রশ্নের অবকাশ, না রাখে দ্বিধার। খুশির প্রাচুর্যে টকবক করিতে করিতে আসে, লাফাইয়া লাফাইয়া সিঁড়ি ওঠে, ঘরে পা ফেলার সঙ্গে সঙ্গেই দরাজ গলায় হুকুম দেয়, কোথায় কি আছে শিগগির বার করো মীনারানী, সাংঘাতিক খিদে পেয়েছে। ওহ, পাকস্থলী শুদ্ধ হজম হয়ে গেল। এ কথার উত্তরে হাসিয়া ফেলিয়া পাকস্থলী হজম করা ডাক্তারি শাস্ত্রের নীতি কিনা জিজ্ঞাসার পরিবর্তে মীনা কি ক্রুদ্ধ মুখে বলিবে, আমাকে এই দণ্ডে মুক্তি দাও, তোমার মতলব বুঝিতে আর বাকি নাই আমার। বলা হয় না। পুরুষ মানুষ যদি অতি বড় শত্রুও হয়, ক্ষুধার আবেদন জানাইলে মেয়ে মানুষ স্থির থাকিতে পারে না। আর এ তো কি যে সেইটাই অবশ্য ঠিক নির্ণয় করিতে পারে না মীনা। সত্যই কি অরুণেন্দুর প্রেমে পড়িল সে? যতটা রাগ হওয়া উচিত ততটা হয় না কেন? কেন দিনের সমস্ত সময় সমস্ত হৃদয় উন্মুখ হইয়া থাকে সেই একটি উদ্দাম পদধ্বনির আশায়? সময়ের তো স্থিরতা নাই। যখন ইচ্ছা যতবার ইচ্ছা আসে অরুণেন্দু, যখনই আসে নানা প্রয়োজনীয় জিনিস বহিয়া। দেখিতে দেখিতে রীতিমতো একটি সংসার গড়িয়া উঠিল প্রায়। 5 জনে খাইয়া শেষ করা যায় না এত জিনিস আনিয়া হাজির করে, আর নূতন নূতন খাদ্যবস্তুর ফরমাশ করিয়া যায়। কোন মেয়ে মানুষ সেই জিনিসের সুব্যবস্থা না করিয়া পারে? এই তো আজ কাটলেট খাইবে হুকুম দিয়া 1 রাস চিংড়ি মাছ কিনিয়া দিয়া গেছে। ছোট্ট মতন একটা বাচ্চা চাকর বিনা সারাদিনের সহচর, ফরমাশ খাটিতে ওস্তাদ, খুঁটি নাটি সকল কাজে সাহায্য করিতে প্রস্তুত, এবং রান্নাঘরে নূতন নূতন খাদ্য তালিকার আমদানি দেখিলে উৎসাহের আর শেষ থাকে না তার। আকারে যতটা ছোট, আহারে ঠিক ততটা নয়। জিনিসের বাড়াবাড়িতে খুশি বই আপত্তির ভাব দেখা যায় না। সময়ের স্থিরতা নাই বলিয়াই হয়তো যখন তখন পরিচিত গাড়ির হর্নটা কানে আসে, কাজের তৎপরতা বাড়িয়া যায়। কিন্তু সবসময় যে ঠিক হয় এমন নয়। 2 অমনি ভুল করিয়া নীলমণিকে তাড়া লাগাইয়াছে মীনা। আবার বলিতেই নীলমণি হাসিয়া উঠিয়া বলে, মার খালি এক ভাবনা, ওই বাবু আসছে, ওই বাবু আসছে। নীলমণি হাত চালা, নীলমণি কি কুঁড়ে নাকি? হক কথা বলো তুমি। ওই ও রাস্তায় বামুনদের বাড়ি থাকতে গিন্নিমা বলতো নীলু যেন নাট্টু ঘোরে, তবু ভালোবাসত গিন্নিমা। তবে সে বামুন বাড়ি ছাড়লি কেন রে নীলু? মীনা সহাস্য প্রশ্ন করে। ওহ! নীলমণি অবজ্ঞাভরে ঠোঁট উল্টায়। শুধু ডাল আর ভাত দেয়, খেতেই দেয় না কিছু। তাহলে তো খুবই ভালোবাসে রে, কি বলিস নীলু? নীলু অপ্রতিভ ভাব গোপন করিতে গম্ভীর হয়। তেমনি সংসারের লোকের কথাও ভাবো মা, সে কি 1-8টা লোক তোমার মতন? মেলাই লোক, যত জিনিস আসবে সব পুড়িয়ে ফেলবে, কোথায় পাবে বলো? মীনা সকৌতুক হাস্যে বলে, খুব তো পণ্ডিতের মতো কথা, তবে ছাড়লি কেন? নাই বা খেতে দিল। সত্যিই তো, সব পুড়িয়ে গেলে কোথায় পাবে? নীলুর আর যাই হোক, কথা স্টক সংক্ষিপ্ত নয়। মীনার কথার উত্তরে তাড়াতাড়ি বলে,
সে নয় আমি বুঝলুম, আমার ঠাকুমা বুড়ি বুঝবে? বুড়ো মানুষ, বুদ্ধিশুদ্ধি তো আর নেই বেশি। সেবারে যখন দেশে গেলুম, বুড়ি বললে, নীলু, তোর হাড় পাঁজরা বেরিয়ে গেছে, তুই আর কলকাতায় যাসনি। অনেক ভুলিয়ে মুলিয়ে তো এসেছি, এবারে যখন যাব মোটা না হয়ে গেলে। ঠাকুমাই বলে দিয়েছিল, যে বাড়িতে নোক কম সেই বাড়ি কাজ করবি নীলু, নইলে খেটে মরে যাবি। ছেলেটার পাকা ধরনের কথা শুনিতে শুনিতে হাসি চাপা দায়। আমিও তো তোকে খাটিয়ে মারি নীলু। মিনা হাসিতে থাকে। নীলু তাড়াতাড়ি জিভ কাটে। ও কথা বলো না মা, পাপে ডুববো। তোমার কি মায়া দয়া সীমে আছে? নেই বুঝি? আচ্ছা হ্যাঁ রে নীলু, বাবু খুব খারাপ লোক না? ধেত, মা যে কি বলে। বাবু সম্বন্ধে মন্তব্যটা যে পরিহাস ছাড়া আর কিছু নয়, সেটুকু বুঝিবার মতো বুদ্ধির অভাব নাই নীলুর। হাতের কাজ চালাইতে চালাইতে বাবু সম্বন্ধে কি ভাবিতে থাকে কে জানে। তবে কিছুক্ষণ পরে সজল চক্ষে অনেক অশ্রুসিক্ত কোটা পেঁয়াজগুলি আনিয়া মিনার রান্নার জায়গায় ঢালিয়া দিতে দিতে বলে, আচ্ছা মা, বাবু এখানে থাকে না কেন? এতটুকু ছেলের মনে এই প্রশ্ন উঠিবে এটা বোধ করি ভাবিয়া দেখে নাই মিনা। এক সেকেন্ড চুপ থাকিয়া হঠাৎ হাসিয়া উঠিয়া বলে, এখানে থাকতে যাবে কি জন্যে রে? তুই তো আচ্ছা বোকা, এটা কি বাবুর বাড়ি? আলাদা বাড়ি আছে। নীলমণি নিজস্ব বিজ্ঞভঙ্গিতে বলে, আচ্ছা বুঝলুম যেন আলাদা বাড়ি আছে, তা তুমি কেন এখানে একলা থাকো? এত বড় মেয়ে, শ্বশুরঘর না করলে নিন্দে হয় না তোমাদের? আমাদের ওখানে বুঝলে মা, একটা কৈবত্যদের মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছিল বলে এমন পিটুনি দিল তাকে, ওহ মা গো! মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেল শেষটা, তখন রেহাই দেয়। মিনা শঙ্কিতভাবে বলে, কে মারলে রে? কেন, ওই মেয়েটার বর। সে কি মার যদি তুমি দেখতে মা, মেরে একেবারে তুলো ধুনে দিলে। এই বুঝি তোদের দেশের ব্যবস্থা রে নীলু? তাহলে আমাকেও তো মেরে তুলো ধুনতে হয়। নীলু হাসিয়া ফেলে, যা, ভদ্রঘরে কখনো মারে? ছোট লোকদের কথা বাদ দাও মা, মার খেয়ে খেয়ে ওদের হাড় শক্ত। আর তাও বলি, বাবুর মতন মানুষ হয়? এই যে তুমি শাশুড়ি ননদের সঙ্গে বনে না বলেই তো ভিন্ন হয়ে এসেছো। কই একটা কথা বলে বাবু? বরং ভাত কাপড় দিয়ে পুষছে। আমাদের গায়ে হলে গায়ের উপর কেবলমাত্র একটি সাহায্যে যতটা তাচ্ছিল্য প্রকাশ করা সম্ভব তা করিয়া নীলু পূর্ণোদ্যমে আদা বাটিতে বসে। বোঝা গেল মিনার এই একা থাকা সম্বন্ধে নীলু ইতিপূর্বে অনেক কিছু ভাবিয়াছে এবং যাই হোক একটা কিছু সিদ্ধান্ত করিয়া কতকটা নিশ্চিন্ত হইয়াছে। কিন্তু নীলুর মতো অবোধ কিছু আর সকলে নয়। এই প্রকাণ্ড বাড়ির অধিবাসীবর্গ, তা তাদের মধ্যে মাদ্রাজি, মারাঠি, সিন্ধি আর গুজরাটি যে জাতিই থাক, মিনার সম্বন্ধে যা ধারণা পোষণ করে সেটা আর যাই হোক নীলুর সিদ্ধান্তের অনুরূপ নিশ্চয়ই নয়। এভাবে থাকার নূতন আর কি অর্থ হয়? ভাত কাপড় দিয়া পুষিবার আর কোন কারণ থাকিতে পারে? সাগরের মাসিপিসি দলের কথা শুনিবার মতো অপমানের ভয় এই সম্মানের জীবনী কি বরণ করিয়া লইল মিনা? এই নাও তোমার স্টোভ। অসময়ে এসে চা চাইলে কিন্তু রাগ করতে পারবে না আর। পিছন হইতে অরুণেন্দুর উৎফুল্ল স্বর বাজিয়া ওঠে। হাসিবে না, সাড়া দিবে না, গম্ভীর হইয়া থাকিবে, সেসব সংকল্প কোথায় গেল মিনার? সাড়া না দিয়া পারে কই? তবু অপেক্ষাকৃত গম্ভীরভাবেই বলে, রাগ কোনোদিন করেছি? আহা, দেখিয়ে না হোক মনে মনে। এই স্টোভ, এই সসপ্যান, এই নাও তোমার কাপড় শুকোতে দেবার ক্লিপ, আর চুড়িতে আটকে রাখার জন্য সেফটি পিন। চুড়িতে? মিনা অবাক না হইয়া পারে না। চুড়িতে আটকাবার স্পেশাল কোনো পিন আছে নাকি? ওই হলো, চুড়ির মধ্যে ডজনখানেক সেফটি পিন আটকে ঘুরে বেড়াতে দেখি যে মেয়েদের। মেয়েদের সম্বন্ধে আপনার জ্ঞানটা বড্ড বেশি। বেশি আর কই। অরুণেন্দু বেতের মোড়াটা টানিয়া বসিয়া পড়ে। 1 মিনিট চুপ থাকিয়া বলে, জ্ঞান সঞ্চয়ের চেষ্টা করছি। কেন, কি দরকার আপনার? কি দরকার? সত্যি, তাও ভাবি মাঝে মাঝে। অরুণেন্দু ঈষৎ অন্যমনস্কের মতো বলে, নতুন কোনো তথ্য দিতে পারবো? কি জানি। আপনার কথা সবসময় বোঝা শক্ত,
বোঝা শক্ত না? লোকটাও ভয়ানক শক্ত, বুঝলে? ক্রমশ টের পাবে। বাপ নীলমণি, সিগারেট আনো, যাও, ছুটতে যাও। নীলমণি টাকা হাতে ছুটিয়া যায়। এ কাজটি রোজই করিতে হয় তাহাকে। সিগারেট আনার মধ্যে উৎসাহ তো সোজা নয়। বাকি পয়সা ফেরত নেওয়ার পরিবর্তে সবটা বকশিস করিয়া দেওয়ার মতো এমন দিলদরিয়া বাবু আর কবে দেখিয়াছে নীলমণি? স্টোভ জ্বালার প্রয়োজন হয় না। উনুন জ্বলন্ত মুখে অপেক্ষা করিতেছিল। চায়ের জল চড়াইয়া আসিয়া মিনা আঁচলে ভিজা হাত মুছিতে মুছিতে বলে, আচ্ছা, সিগারেট কি আপনার সত্যিই রোজ ফুরিয়ে যায়? যায় না? তাহলে আনতে দিই কেন? দেন কেন আপনিই জানেন, কিন্তু ফুরোয় না আমি জানি, আজও ফুরোয়নি। এতটাই যদি জানো তবে নীলমণিকে বিদায় করি কেন, তাও অবশ্য বুঝবার মতো বুদ্ধি আছে তোমার, কি বলো? কিন্তু দুঃখের বিষয়, লাভ হয় না কিছু। বকশিসের লোভে এত তাড়াতাড়ি এসে হাজির হয় ছোকরা, সন্দেহ হয় আগে থেকে কিনে রাখে কিনা। অতটা সন্দেহ না করলেও চলবে, কিন্তু কি লাভের আশা করেন আমায় বোঝাতে পারেন? তাহলে একটা স্লেট পেন্সিল আনতে হয়। তুমি যেভাবে কোমর বেঁধে লাভ লোকসানের হিসেব বুঝতে এসেছো, তাতে অঙ্ক কষে বুঝিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, সব সময় সব কথাই যদি এভাবে হেসে উড়িয়ে দেন, আমার কি উপায় হয় বলুন তো? এইভাবেই থাকবো আমি? পাগল হয়েছ? ওইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে মানুষ? এসো, ভালোভাবে বসো। বলিয়া অদূরবর্তী একটা বেতের মোড়াকে হাত বাড়াইয়া টানিয়া আনিয়া নিজের নিতান্ত কাছে রাখে অরুণেন্দু। বসো, সুস্থির হয়ে লক্ষ্মী মেয়েটি। মিনা হতাশভাবে হাসিয়া ফেলে। আপনার স্বভাবটি ঠিক আমার বন্ধু তটিনীর মতো। সেও কোনো কথা সিরিয়াসভাবে নেবে না, আপনার মতো হেসে উড়িয়ে দেবে। আপনাদের দুজনের বিয়ে হলে চমৎকার মিল হতো। মিনিটখানেক ধূমকুণ্ডলীর পানে চাহিয়া থাকিয়া অরুণেন্দু হঠাৎ যেন সচকিত হইয়া বলে, তুমি এখনো নেহাত ছেলে মানুষ আছো মিনা, মনস্তত্ত্বের কিচ্ছুটি বোঝনি। এক স্বভাবের দুজন লোকের চমৎকার মিল হয় এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। বিপরীত স্বভাব বলেই না স্ত্রী পুরুষে প্রেম সম্ভব? তা নইলে পুরুষে পুরুষে আর মেয়েতে মেয়েতে ভালোবাসা হতো। মিনা হাসি চাপিবার ব্যর্থ চেষ্টায় মুখ ফিরায়। হাসছ? তা হাসো, কিন্তু ভেবে দেখো সত্যি বলেছে কিনা। যা আমার আছে তাই যদি তোমার কাছে পেতে হয়, আমার স্বভাবেরই পুনরাবৃত্তি যদি তোমার মধ্যে দেখি, তবে আর আকর্ষণের কি থাকলো? এই দেখো, আমি চঞ্চল অস্থির ছটফটে, তাই না তোমার মতো শান্তশিষ্ট মেয়েটিকে ভালো লাগে? ভালো লাগে? শুধু ভালো লাগা? যেমন মিনার ভালো লাগে ভালো লেখকের লেখা একখানি ভালো বই, তার বেশি কিছু নয়। হঠাৎ সমস্ত মনটা বিরক্ত বিকৃত হইয়া ওঠে কেন? কি আশা করিতেছিল মিনা? ভালোবাসার কথা তুলিবে অরুণেন্দু? এ বিরক্তি কি আশাভঙ্গের ক্ষোভ? কিন্তু কেন, কেন কুমারী মিনা একজন বিবাহিত পুরুষের ভালোবাসা প্রত্যাশা করিবে? সাগরকে প্রত্যাখ্যান করিয়া আসিয়া শেষে কি ডোবার জলে ডুবিয়া মরিবার শখ হইল তার? কখনোই নয়, শুধু মিনার চক্ষুলজ্জার ফল। অভদ্রতা করিতে পারে না বলিয়াই ভদ্রতা করিতে গিয়া এতদূর আসিয়া পড়িতে হইয়াছে। এমনি নানা কথা মনে উদয় হওয়ার ফলেই বোধহয় কণ্ঠস্বর রুক্ষ কঠিন শোনায়। কিন্তু আপনার এই ভালো লাগা আমার অসহ্য হয়ে উঠেছে। দয়া করে এর থেকে মুক্তি দিন আমায়। কেলেঙ্কারির একটা সীমা থাকা উচিত। অরুণেন্দু যেন আছাড় খায়। এমন রূঢ় অভিযোগ কি মিনার কাছ হইতে প্রত্যাশা করিয়াছিল সে? অভিভূত হরিণী কেমন করিয়া ধীরে ধীরে ফাঁদে পা দেয়, সেইটাই না লক্ষণীয় বিষয় ছিল তার। সত্য বলিতে কি, ভালোবাসা তো দূরের কথা, ভালো লাগা নিবেদন করিবার মতো শৌখিন ইচ্ছাও তার নিজের দিক হইতে ছিল না। মিনা তো তার হিসাব পরীক্ষার প্রশ্নপত্র মাত্র। রূপগুণের আকর্ষণ থাক না থাক, অপরপক্ষের ভালোবাসার আকর্ষণ না থাক, কেবলমাত্র সাহচর্য, অনাত্মীয় পুরুষের সাধারণ সাহচর্য। যে সাহচর্য যদি অন্যায় বা অনিয়মের মধ্যেও আসে, কুমারী হৃদয়ের ভালোবাসা উন্মেষের পক্ষে যথেষ্ট কিনা, এই তার প্রশ্ন। উত্তরও তো একরকম মিলিতে শুরু করিয়াছিল, হঠাৎ আবার গোলমাল হইতে চায় কেন? পুরু চশমার ভিতর হইতে গভীর দৃষ্টির সন্ধানী আলোক মিনার মুখের ওপর স্থির হইয়া পড়ে।
না, বড় বেশি উত্তেজিত দেখাইতেছে মীনাকে। কিন্তু কেন? ভিতরে ভিতরে এত অধৈর্য হইয়া উঠিল কবে? এতদিন অধ্যয়নের পর আগাগোড়া বইখানার ভুল অর্থ করিয়া আসিতেছে অরুণেন্দু। মনস্তত্ত্বের চর্চা করিলেই যে সবসময় সব তত্ত্ব মনে পড়ে এমন নয়। দুর্বল স্বভাবের লোক যদি চেষ্টা করিয়া কঠোর হইতে যায়, খাপছাড়াভাবে উত্তেজিত হইয়া ওঠে সে, এটা বোধ করি অরুণেন্দুর মনে পড়ে না। অবস্থাটা তাহলে তোমার খুবই কষ্টকর লাগছে? কেন নয়? মীনা প্রায় রুদ্ধকণ্ঠে বলে। কেন তুমি আমাকে এভাবে এখানে রেখেছ? কেন পুরী থেকে ভুলিয়ে নিয়ে এসে এখানে ফেললে? কেন স্পষ্ট করে বলো না কি তোমার মতলব? মতলব? আসলে সত্যিই কি কোনো মতলব আছে আমার? ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ভালো করে ভেবে দেখি। হঠাৎ উঠিয়া দাঁড়ায় অরুণেন্দু, আর কোনো কথা বলে না। আল্লাহ হইতে হ্যাটটা টানিয়া তাড়াতাড়ি সিঁড়ি দিয়া নামিয়া যায়। সত্যই চলিয়া গেল। মীনা যেন অবাক হইয়া তাকাইয়া থাকে। অরুণেন্দুকে দেখিলে কি শয়তান বলিয়া মনে হয়? খুশিতে উপচানো মুখটা যেন অদ্ভুত তাড়াতাড়ি ম্লান হইয়া গেল। বাবু কোথা গেল মা? চমক ভাঙিল নীলমণির ঠেলায়। সিগারেট হাতে হাঁপাইতেছে। আবার কি আনতে গেল শুনি? বাবু চলে গেছে নীলু। চলে গেছে? ইস, চলে গেলেই হলো আর কি। বলো না মা, কোথা গেল? কেন জ্বালাচ্ছিস নীলু? বলছি চলে গেছেন। কেন জ্বালাচ্ছিস নীলু? বলি চলে যে গেল, অতগুলো কাটলেট ভাজা তবে খাবে কে শুনি? কাটলেট? মনে পড়িতেই সমস্ত শরীরে যেন শক লাগে। পড়িয়া রহিল। সমস্ত দুপুরের অবসর সময়টা বসিয়া বসিয়া অনেক যত্নে, অনেক মমতায় নিপুণভাবে যেগুলি গড়িয়া রাখিয়াছে অরুণেন্দুর নিতান্ত প্রিয় বস্তু জানিয়া, কেটলিতে চায়ের জল ফুটিতেছে না। মীনা অসময় এমন বেখাপ্পা কথাগুলা বলিয়া না বসিলে এতক্ষণে এখানে আনন্দের মেলা বসিতে পারিত। অরুণেন্দু একাই মজলিস জমাইতে পারে। কিছু না কিছু শুধু নীলুকে উপলক্ষ করিয়াই হাসির বান ডাকাইয়া দেয়। রন্ধন এবং সঙ্গে সঙ্গে রন্ধনকারিণীর তারিফ করিয়া স্বর্গে তুলিয়া দিতে ওস্তাদ। যত্ন করিয়া খাওয়ানোর মধ্যে যে এত তৃপ্তি আছে, এ কথা কি আগে জানি তো মীনা? কিন্তু নীলু এসব শৌখিন চিত্তবিলাসের ধার ধারে না। ক্রুদ্ধ মুখে বলে, ধন্যী মেয়ে যা হোক, মুখে তালাচাবি দিয়ে বসে আছো, মানা করতে পারোনি? মানা করলে শুনবে কেন রে? না, শুনবে না, চালাকি। মানা করে দেখেছিলে একবার? ভুলে মেরে দিয়েছ তাই বলো। আমি টের পেলে ওই সিগারেটের দোকান থেকে ছুট দিয়ে গাড়ির পেছন পেছন দৌড়তাম। হায় হরি, তোমাকেই বলে রাখছি মা, ও কাটলেট ভাজা তুমি একলা খেও, আমাকে দিও না খবরদার। মনীষীর মুখের সামগ্রী খাবো, পেটে তো আমার রাক্ষস ঢোকেনি। নীলুর ক্রুদ্ধ ভাষণের মধ্যে আর যাই হোক আন্তরিকতার অভাব যে নাই, মুখ দেখিয়াই মালুম হয়। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।